নমস্কার। আমি শ্রী অর্ণব মৈত্র, সহ অধ্যাপক, বিএড বিভাগে কর্মরত এবং একজন কল্যাণীর বাসিন্দা, সহনাগরিক যেটাই বলা যায়। আগামীকাল আমাদের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে দ্বিতীয় দফা অনুষ্ঠিত হতে চলেছে। চারিদিকেই ভোট রব এবং সেই প্রেক্ষিতেই আগামীকাল অর্থাৎ 29শে এপ্রিল পশ্চিমবাংলায় দ্বিতীয় দফার ভোট। প্রথম দফা ভোট হয় 23শে এপ্রিল 2026। 2026 সালের এই বিধানসভা নির্বাচন নিয়ে এক আলোড়ন সৃষ্টি হয়েছে। দীর্ঘ 2011 পর থেকে বর্তমান সরকার তৃণমূল সরকার, সেই সরকার নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে পারবে কি পারবে না, নাকি নতুন কোনো দল এসে নতুন সরকার গঠন করবে, সেই নিয়েই সবাই সন্দিহান। এবং সেই প্রেক্ষিতেই আমরা আমাদের গণতান্ত্রিক অধিকার অর্থাৎ ভোট আমরা প্রয়োগ করব। আমরা সাধারণ মানুষ, জনগণ আমাদের গণতান্ত্রিক অধিকার, ভোটাধিকার প্রয়োগ করে আমরা সরকার নির্বাচন করব, যেমন আমরা করেছিলাম 2011 সালে। যাই হোক, তা আজকে আমার এই বক্তব্যটা একটু অন্য আঙ্গিকে। একটুখানি ভোট সম্পর্কে বলে নেওয়া যাক। 294টি বিধানসভার আসন, দু দফায় ভোট, 152 এবং 142টি আসনের মধ্যে ভোট হচ্ছে। 152টি আসন প্রথম দফায় হয়ে গেছে, আগামীকাল 142টি আসন নিয়ে ভোট হবে। আমাদের কলকাতা উত্তর, দক্ষিণ উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, নদিয়া, হুগলি ইত্যাদি যে জেলাগুলো রয়েছে, আর রয়েছে যেমন পূর্ব বর্ধমান রয়েছে, এই জেলাগুলিতে, হাওড়া রয়েছে, এই জেলাগুলিতে ভোট হবে। মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করবে। এবং প্রথম দফার ভোটে মোটামুটি দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মুর্শিদাবাদ, বীরভূম, মালদা ইত্যাদি জায়গায় কিন্তু ভোট অনুষ্ঠিত হয়েছে। এবং সবচেয়ে বড় কথা, এত বছরে, স্বাধীনতার পরে এত বছরে প্রায় 93% ওপরে মানুষ তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছে, সে তার ভোটাধিকার প্রয়োগ করেছে। এবং বলা বাহুল্য, কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের যৌথ উদ্যোগে আরক্ষা বাহিনী, কেন্দ্রীয় সরকারের যে সিআরপিএফ, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স এবং আমাদের যারা জওয়ান রয়েছেন, তারা একযোগে এবং সমস্ত প্রশাসনের সমস্ত আধিকারিকরা একযোগে মিলে তারা কিন্তু মানুষদের প্রত্যেকে যাতে সমানভাবে অর্থাৎ সুশৃঙ্খলভাবে কোনো রকম ভয় না পেয়ে তারা যাতে ভোট দিতে পারেন, তাদের গণতান্ত্রিক অধিকার দিতে পারেন, সেই প্রেক্ষিতটি বা সেই প্রেক্ষাপটটি তারা কিন্তু সুরক্ষিত করেছে। এবং আমাদের এখানে সারা পশ্চিমবাংলা জুড়ে এত শতাংশে ভোট আগে হয়তো কোনোদিনও হয়নি, সত্যিই কোনোদিনও হয়নি। সাধুবাদযোগ্য। অক্লান্ত পরিশ্রমের মধ্যে দিয়ে আরক্ষা দপ্তর থেকে শুরু করে কেন্দ্রীয় বাহিনীর যারা জওয়ানেরা রয়েছেন, রাজ্য সরকারের পুলিশ প্রশাসন,
একযোগে কিন্তু তারা আমাদের জনগণদের সুরক্ষার মধ্যে দিয়ে যাতে আমরা ভোটাধিকার প্রয়োগ করতে পারি সেই জায়গাটি তারা সুনিশ্চিত করেছেন। তাদেরকে আবারও সাধুবাদ জানাই। যাই হোক, প্রতি বছরই ভোট নিয়ে একটা হিংসাত্মক ঘটনা, রক্তক্ষয়ী বিভিন্ন ক্ষেত্রে বোমাবাজি, গুলিগালা সবই কিন্তু চলে। অর্থাৎ কার্তুজের আদান প্রদান বলা যেতে পারে, কার্তুজের আদান প্রদান। তা কিন্তু আমরা দেখে এসছি। মানুষকে বা সাধারণ মানুষকে ভয় দেখানোর যে ব্যক্তি, সেটাও কিন্তু আমরা দেখে এসছি। কিন্তু এবারে যেন সামগ্রিক প্রেক্ষাপটটি একটু আলাদা। মানুষ নির্ভয়ে তার ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছেন। আগামীকালও হয়তো মানুষ বা জনগণ সঠিকভাবেই তার ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন সুরক্ষিতভাবে। তাকে ভয় দেখানো হবে না, তাকে বল প্রয়োগ করা হবে না যে তুমি ভোট দিতে যেও না বা এই চিহ্নেই তুমি ভোট দাও। এই জায়গাটা হয়তো আগামীকালও হয়তো হবে না। মানে ছাপ্পা ভোট যেটাকে আমরা আগেও দেখে এসেছি, সেইগুলো থেকে হয়তো বুথগুলি রক্ষা পাবে এবং প্রথম দফায় তাই হয়েছে। কিন্তু ঘটনাটা হচ্ছে, আমরা যে সরকারকে নির্বাচন করে এনেছিলাম, যে সরকারের অধীনে আমরা এখন রয়েছি, অধ্যাপক হিসাবে আমি সেই শিক্ষার আঙ্গিকটা একটু মেলে ধরছি। আমরা কোথায় রয়েছি? পশ্চিমবাংলার শিক্ষা ব্যবস্থাটা কোথায় যেন হারিয়ে গেছে। একটা সরকার যখন আসে তখন কিন্তু জনগণের নির্বাচিত সরকার অনেক আশা নিয়ে কিন্তু জনগণ সেই ভোটটা দেয় যে হয়তো আমাদের উন্নতিকরণ হবে। হ্যাঁ, হয়েছে, আমাদের উন্নতিকরণ হয়েছে। এই সরকারের এই যে বর্তমান যে সরকারের প্রেক্ষাপটে আমাদের উন্নতি হয়েছে, কিন্তু শিক্ষা ব্যবস্থার জায়গাটা কি? শিক্ষা ব্যবস্থায় এক দুর্নীতি, যে দুর্নীতির কবলে পড়ে আজকে যারা তরুণ প্রজন্ম বা যাদের 39 বছর 40 বছর বয়স অতিবাহিত হয়ে যাচ্ছে, যারা হয়তো সাধারণ যে যে মানে কি বলছে, যেটা কাস্ট যেটাকে আমরা বলবো, অর্থাৎ তুমি এই তপশিলি উপজাতি না তপশিলি জাতি নাকি না সাধারণ তুমি জাতিতে তুমি নিজেকে মিলে ধরো, সেটা সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে যারা সাধারণ তাদের তো আর বয়স রইল না। বিশেষত আমি বলতে চাইছি হচ্ছে এসএসসির কথা, স্কুল সার্ভিস কমিশন। সেট পরীক্ষা হয়, স্টেট এলিজিবিলিটি টেস্ট, কলেজ সার্ভিস কমিশন নিয়োগ। দীর্ঘ এত বছরে মাত্র দুটো এসএসসি, 2016 সালের এসএসসি দুর্নীতি পরায়ণ। বর্তমানে এসএসসি হলো, কিন্তু সবাই কি সেখানে সুযোগ পেল? কোথায়? আজকে যাদের বয়স 40 বছর পেরিয়ে যাচ্ছে, যারা হয়তো তপশিলি জাতি বা উপজাতিভুক্ত নয়, তারা কি করবে? যদি বর্তমান সরকার থেকে যায়, তা বর্তমান সরকারের কাছে কি আমরা এইটুকুনি আশা রাখতে পারবো যে আগামী 5 বছরে তারা এই পরীক্ষাটি আবার অনুষ্ঠিত করবে? নাকি তারা কি এইটা বলতে পারবে যে বছরের বয়সে ছাড় দেওয়া হবে দীর্ঘদিন এসএসসি না হওয়ার কারণে? হ্যাঁ, জানি এসএসসি হতে গেলে অনেক ধরনের এর আইনিগত জটিলতা হয়েছিল, অনেক ধরনের মামলা হয়েছিল, তার জেরে হয়তো সামগ্রিক যে কমিশন সে হয়তো জর্জরিত। কিন্তু কেন? তার মানে কোনো একটা সমস্যা হয়েছিল যার জন্যে হয়তো ও এই ধরনের মামলা। হ্যাঁ, হতে পারে হয়তো এই দল যখন এসছে তখন হয়তো অন্য দলের যারা অন্য দলভুক্ত তারা হয়তো ও কিছুটা
অভিসন্ধি পরায়ণ হয়েই কিন্তু এই বিষয়গুলো সৃষ্টি করেছে। কিন্তু তাহলে যে প্রবল দুর্নীতি হয়েছিল 2000 সালের পর, 2016 সালের পরে, যখন আমরা দেখেছি করোনার পরেই এই আমাদের শিক্ষামন্ত্রীকে কোটি কোটি টাকা তার ঘর, তার বান্ধবীর ঘর থেকে উদ্ধার হয়, তাই সেই জায়গাটা আমরা কি বলবো, আমরা মিডিয়াতে তা দেখেছি। এবং সেই প্রেক্ষাপটে কিন্তু আমরা জর্জরিত। আজকে একটা কথা বলুন তো, এই যারা ধরুন ব্যক্তিগত মালিকানাধীন বিএড শিক্ষক শিক্ষণ মহাবিদ্যালয়ে কর্মরত, আজকে দীর্ঘদিন যাবৎ এই স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষাটা না হওয়ার জন্য সেই বেসরকারি বা ব্যক্তিগত মালিকানাধীন শিক্ষক শিক্ষণ মহাবিদ্যালয়ে ছাত্রভর্তির সংখ্যাটা তলানিতে এসে ঠেকেছে, ক্রমশ নগণ্য, ডিক্রিজ করেছে। বহু বিএড কলেজ, হ্যাঁ ব্যাঙের ছাতার মতো বিএড কলেজ অবশ্য গজিয়ে উঠেছে, কিন্তু যেসব কলেজগুলো যখন প্রতিষ্ঠিত হয়েছিল, যেগুলো পুরাতন, ধরুন 2008 সালে, 2007 সালে, 2006 সালে, যেগুলো সত্যি নামজাদা কলেজ, তাদেরও আজকে অস্তিত্ব বিপন্ন। ছাত্র কোথায়? কিন্তু সেখানেও তো কিছু অনেক হাজার হাজার শিক্ষক শিক্ষিকা বা অধ্যাপক অধ্যাপিকারা, যারা হয়তো প্রথমবারের এই সরকারের জামানায় হয়তো প্রথমবারে এসএসসিটি পায়নি, দ্বিতীয়বার এসএসসিটি দুর্নীতি, সবাই তো আর পেতে পারে, সবাই হয়তো পায় না, সবাই তো একবারই এসএসসি পায় না, হয়তো একবার দুবার পেল না, তিনবারের পর তারা পেল, কিন্তু সুযোগটা কোথায়? তারা হয়তো ব্যক্তিগত মালিকানাধীন বিএড বা এমএড কলেজে তারা কর্মরত হয়ে নিজেদের সংসার জীবন পালন করছেন। কিন্তু আজকে এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে সেখানে যদি ছাত্র সংখ্যা নগণ্যে দাঁড়ায়, তাহলে সেই বিএড কলেজগুলোর অস্তিত্ব সত্যিই কিন্তু সংকটজনক। তাহলে সেইখানকার যারা শিক্ষক শিক্ষিকা অধ্যাপক অধ্যাপিকারা রয়েছেন, তারা কি করবে? কোথায় যাবে? মানুষ বলছে পরিবর্তন হলে, আজকে ধরুন আগামীকালের ভোট, পরবর্তীকালে 4 তারিখ ফল ঘোষণা হবে, 148টা আসন পেলে তবে সরকার গঠন করা যাবে। যারা বলছে বিপরীত কোনো দল বলছে আমরা আসার পর আমরা এই করব, আমরা সেই করব, আমরা হয়তো 3000 টাকা করে দেবো, আমরা হয়তো বেকার যুবকদের 3000 টাকা ভাতা দেব, যেটা বর্তমান সরকার করেছে। আমি কোনো সরকারের নাম করছি না। তারা বলছে যে আমাদের যারা এই দুর্নীতির শিকার হয়েছেন, যেসব প্রার্থীরা, তাদের 40 বছর যাদের পেরিয়ে যাচ্ছে, তাদের আমরা 5 বছর আরও বৃদ্ধিপ্রাপ্ত করবো, মানে 5 বছরের একটা এক্সটেনশন, যাতে তারা 5 বছর সুযোগটা পায়, এই আমাদের আসার পরে আমরা এসএসসি করব। কিন্তু এই প্রতিশ্রুতিগুলো শুনতে খুব ভালো লাগছে, কিন্তু তারা কি আদৌ করবে? নাকি বর্তমান যে দল রয়েছে সেই দল সংখ্যা গরিষ্ঠতা নিয়ে যদি আবার পুনরায় আসে, তারা কি পরবর্তী ক্ষেত্রে এসএসসি করবে 5 বছরের মধ্যে? যদি না হয়, শিক্ষার আঙ্গিকে বলছি, আজকে যারা বেসরকারি বিএড কলেজে কর্মরত, সেই সব হাজার হাজার শিক্ষক শিক্ষিকার অস্তিত্ব বিপন্ন হয়ে যাবে। সত্যিই তো, এটা তো খুব বাস্তব কথা। তাহলে কোথায় যাব আমরা? কাকে আমরা গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করব? কোন দলকে? সব দলের মধ্যেই যেন একটা জিজ্ঞাসার চিহ্ন হয়ে গেছে। হ্যাঁ, আমরা যদি একদম বলছি, একদম খুব আমরা 2008-07 এইসব সময় যখন, তখন যে দল সরকারে ছিল, অর্থাৎ আমরা সিপিএমের কথা বলছি, হ্যাঁ সেই দলে এসএসসি হয়েছে, হ্যাঁ সেই দলেও কি দুর্নীতি হয়নি? হয়েছে, কিন্তু প্রতি বছর কিন্তু পরীক্ষাটা হয়েছে। হয়তো আর 2 বছর বা 3 বছর যদি কেউ নাও পায়, 4 বছরও পায়, সে কিন্তু পেয়েছে। হ্যাঁ, তাদের কি দলের থেকে কি লোক ঢোকায়নি? অবশ্যই তাদের দলের থেকেও বিভিন্ন মানে সুপারিশ মারফত অনেকেই কিন্তু চাকরি পেয়েছে। এবং যারা একদম ফ্রেশ, যারা একদম নতুন, যারা মানে একদম নবীন, যেসব যারা কোনো দলভুক্ত নয়, তারাও চাকরি পেয়েছে, সেখানেও দুর্নীতি হয়েছে। আসলে না, রাজনীতির বিষয়টাই হচ্ছে একটা খুব দুর্নীতি পরায়ণ জায়গা। স্বাধীনতার আগে একরকম ছিল, তখনও হয়েছে। আজকে রাজনীতিতে কোনো আদর্শ বলে কিছু নেই। আজকে নেতারা, আমি টিকিট পেলাম না বলে অন্য দলে চলে যাব, কোনো আদর্শ নেই। আদর্শের জায়গা ক্রমশই একদম নগণ্যে থেকে গেছে। আর সেই রাজনীতির কবলে পড়েছি আমাদের শিক্ষাঙ্গন সেই রাজনীতির কবলে পড়েছে।
এনপি ন্যাশনাল এডুকেশন পলিসি 2020, সেখানে রাজ্যকে সেইভাবে ডাকা হয়নি, রাজ্যের প্রতিনিধিদের সেইভাবে ডাকা হয়নি। সেই জন্যে কিছু কিছু রাজ্যে সেটা চালু হচ্ছে, কিছু কিছু রাজ্যে সেটাকে এখনও স্থগিত করে রেখেছে। কিন্তু সেটাও যেন স্বেচ্ছাচারিতা, জাতীয় শিক্ষানীতি সেটাও যেন একটা স্বেচ্ছাচারিতা কেন্দ্রীয় সরকারের। আমি কোনো সরকারকেই না, মানুষ এখন এমন একটা পরিস্থিতি, মানুষ যেন কোনো সরকারকে ভরসা করতে পারেন না। কোথায় আমরা আমাদের গণতান্ত্রিক অধিকার আগামীকাল প্রয়োগ করব? সত্যি এটা একটা কঠিন জায়গা হয়ে দাঁড়িয়েছে। আমরা কোথায় দাঁড়িয়ে আছি? আজকে যারা শিক্ষক বা অধ্যাপক অধ্যাপিকা, বিশেষ করে যারা সরকারিতে যারা করছেন ঠিক আছে, বেসরকারিতে যারা রয়েছেন, সত্যি কিন্তু আজকে অস্তিত্ব খুব কঠিন জায়গা। আমরা জানি না এই সরকার থাকলে বা নতুন সরকার যদি 148টা আসন পেয়ে বা তার চেয়ে আরো অধিক আসন পেয়ে সংখ্যা গরিষ্ঠতা নিয়ে, মানে আমাদের তো 294টা আসন, 294টা আসনকে যদি ভাগ করি আমরা, তাহলে 148টা আসন পেলে সরকার করা যাবে। তা সেইটা পেয়েও যদি আসেন, কি হবে? তারা কি তাদের প্রতিশ্রুতি কি রাখবে নাকি রাখবে না? নাকি বর্তমান সরকার শুধু ভাতা দিয়েই আমাদেরকে সন্তুষ্ট করতে চান? শুধু কি ভাতা দিয়েই আমাদের সন্তুষ্ট করতে চান, নাকি এর কোনো সুরাহা আছে? আজ থেকে যদি এনারা যদি বর্তমান সরকার থাকে, তাহলে আরো 5 বছর, তারপরে 26, 27, 28, 29, 30, 31 হয়তো আবার বিধানসভা ভোট হবে। তা কি হবে শেষ পর্যন্ত? বর্তমানে কলেজগুলোকে বলছে ন্যাক করতে, অনেক অনেক যারা ব্যবস্থাপক সমিতি রয়েছে বেসরকারি এই শিক্ষক মহাবিদ্যালয়, তারা অনেকেই এটা হয়তো চাইছেন না। তাহলে তারা কি অধ্যাপক অধ্যাপিকাদের জন্য ভাবছেন না? তাদের মধ্যেও সন্দেহ, ছাত্রভর্তি হবে কি হবে, হবে কি হবে না? কি পরিস্থিতির মধ্যে আমরা দাঁড়িয়েছি? শিক্ষার জায়গাটা না একদম যেন ধূলিসাৎ হয়ে গেছে। কোন দলকে আমরা বিশ্বাস করব? কেন্দ্রীয় সরকার তো অনেক প্রতিশ্রুতি দেয়, সেটা কি তারা সমভাবে পালন করে, সমানভাবে পালন করে? না, জিজ্ঞাসা ছিল। তাহলে আমরা কি করব? জব শিল্প নাকি নিজের দোকান করতে গেলে পুঁজি লাগে, সবার কি পুঁজি আছে? তাও তো নয়। অস্তিত্ব খুব সংকটে। আমি কোনো দলের হয়ে বলছি না, আসল দরকার হচ্ছে মানুষদের জন্য ভাবা, যে দলই আসুক, তরুণ প্রজন্মের জন্য ভাবা। ভাতা দিয়ে এ লোক দেখাবে 3000, ও লোক দেখাবে 6000, ওই দিয়ে কোনো লাভ নেই। চাকরি দরকার। যারা শিক্ষক শিক্ষিকা হিসেবে নিজেদের পরিগণ্য করতে চান ভবিষ্যতে, তাদের জন্য শিক্ষার জায়গাটাকে খুলে দিক, সেই সব অধ্যাপক অধ্যাপিকাদের জন্য শিক্ষার জায়গাটাকে মেলে ধরুক। অর্থাৎ শিক্ষার জন্য চাকরির দরকার, আজকে চাকরির জায়গা দরকার। আজকে বর্তমানে বহু বিদ্যালয়ে শিক্ষক শিক্ষিকার অভাবে ধুঁকছে, সেখানে ছাত্র ভর্তি হচ্ছে না। সরকারি স্কুলগুলোর কথা বলছি। আমরা বেসরকারি শিক্ষক মহাবিদ্যালয়ে কর্মরত হয়ে যখন আমরা পর্যবেক্ষণে যাই, আমাদের যখন শিক্ষানবিশী প্রোগ্রাম চলে, ইন্টার্নশিপ প্রোগ্রাম চলে, তখন আমরা গিয়ে দেখেছি শিক্ষক শিক্ষিকার অপ্রতুলতা। আমাদের চাকরির জায়গাটা দরকার। আমার আজকে বয়স 40 বছর হয়ে 4-5 মাস হয়ে গেছে। যদি সরকার বদলে যদি আমাদের 5টা বছরে যদি এক্সটেনশন করে দেয়, বৃদ্ধিপ্রাপ্ত করে দেয়, হ্যাঁ 5 বছর পর্যন্ত যারা এই সমস্যায় পড়ছে তারা পরীক্ষা দিতে পারবে, হয়তো তাহলে আমরা একটা সুযোগ পেতে পারি। বর্তমান সরকারও যদি করে, যদি এই সরকারই থাকে, তারাও যদি ভাবে, কিন্তু তারা কোথায় ভাবছেন? শুধু দুর্নীতি, মামলা, মকদ্দমা, এতে সামগ্রিক শিক্ষা ব্যবস্থা জর্জরিত হয়ে রয়েছে। কোথায় যাব আমরা? সেট পরীক্ষা, সেখানেও নিয়োগ নেই। নেট পরীক্ষা, নিয়োগ কোথায়? প্রচুর ন্যাশনাল টেস্ট, স্টেট এলিজিবিলিটি টেস্ট পাশ করে উত্তীর্ণ হয়ে অনেকেই বসে আছে।
যাই হোক, আগামীকাল সবাই আমরা গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে যাব। জানি না আমরা কোন দলকে, অন্তত আমি বলছি কোন দলকে আমি ভোটাধিকার প্রয়োগ করব সেই নিয়েও আমি খুব আমার মনের মধ্যে অনেক প্রশ্ন, হয়তো আমার মতোই যারা রয়েছেন তাদের মনে অনেক প্রশ্ন। ভবিষ্যৎ কি হবে? সবার কাছে পুঁজি নেই, সবাই ব্যবসা করতে পারে না। আমি এই সম্পর্কে আরও কিছু আশা করছি, চলমান এরকম দৃশ্যচিত্র আরও কিছু বানাবো। আপনারাও নিজেদের মতামত প্রয়োগ করবেন। আগামীকাল সবাই সুস্থভাবে ভোট দিতে যান। মোটামুটি আগামীকালের নিরিখে 3.21 crore আপনার হচ্ছে এরা হচ্ছে ভোটার রয়েছে। প্রার্থী হচ্ছে 1448, পোলিং সেন্টার হচ্ছে 41,001, মানে দ্বিতীয় দফায়। প্রথম দফায় প্রায় 3 কোটির ওপর ছিল। প্রথম দফাতে 93%-এর ওপর ভোটাধিকার মানুষ প্রয়োগ করেছেন। এবারেও হয়তো তাই হবে। সবাই সুস্থভাবে নিজের ভোটাধিকার দেবেন। সরকার যেন মানুষদের জন্য চিন্তা করে, সরকার যেন মানুষদের জন্য ভাবে, যে সরকারই আসুক সে যেন শিক্ষার জায়গাটাকে দেখে। তাতে অন্তত এই রাজনীতির কবলে পড়ে সরকারি বেসরকারি সব জায়গাটাই ধূলিসাৎ হয়ে যাচ্ছে, এটা যেন না হয়। একবারই যে সবাই সরকারি চাকরি পেয়ে যায় তা তো নয়। যারা বেসরকারিতে রয়েছে তাদেরও তো একটা অস্তিত্ব যাতে টিকে থাকে, তাদেরও সংসার রয়েছে, তারাও যাতে এগিয়ে যেতে পারে, সেই জায়গাটাও দেখা উচিত। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিশ্চিন্তে সবাই ভোট দিতে যাবেন। যথেষ্ট সুরক্ষা বলয় রয়েছে কেন্দ্রীয় সরকার এবং রাজ্যের পুলিশের সহযোগিতায়। সুরক্ষা বলয় ভেদ করে একদম মানুষকে জর্জরিত করে, যারা গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে যাবে তাদেরকে জর্জরিত করে ভয় দেখিয়ে ভোট কিনে নেওয়ার ব্যাপারটা নেই। আমরা ভোটটাকে নিজের মতো করে ভোটাধিকারটাকে প্রয়োগ করতে পারবো এবারে সুরক্ষা বলয় অনুযায়ী। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলেই আমি এখানে আমার এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। শুভরাত্রি, ভালো থাকবেন, নমস্কার। আমার আরেকটু কথা, আমার নামটা হচ্ছে শ্রী অর্ণব মৈত্র। আমি কল্যাণীরই একজন বাসিন্দা। এটা আপনাদের সামনে একটুখানি তুলে ধরলাম আমাদের বর্তমান প্রেক্ষাপটটা। ভালো থাকবেন, নমস্কার।